এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই চ্যাপ্টার থেকে আজকে আমি কিছু ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলাগুলো কিভাবে দিতে হয়। আজকে আমরা কিছু ব্যবহারিক সমস্যার সমাধানের মাধ্যমে প্রাপ্য হিসাব সমূহ সম্পর্কে আরো ভালোভাবে জানবো। সো আজকের বিষয়বস্তু হচ্ছে কি, প্রাপ্য হিসাব সংক্রান্ত ব্যবহারিক সমস্যা। সো চলো তাহলে শুরু করি। প্রথমত প্রাপ্য হিসাব সম্পর্কে আমরা আরো কিছু জেনে নিই। 1930 সালের বিক্রয় আইন অনুযায়ী পণ্য বিক্রয় থেকে উদ্ভূত প্রাপ্য হিসাব তখনই শনাক্ত করা হয় যখন পণ্যের মালিকানা ক্রেতার নিকট স্থানান্তরিত হয়। সো যখন ধারে বিক্রয় করা হয়, ঠিক আছে, ধারে যখন পণ্য বিক্রয় করা হয় তখনই কি হবে, প্রাপ্য হিসাব সমূহের উদ্ভব হয়। আবার সেবা বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি পণ্য বিক্রয় করি তখন ধারে পণ্য বিক্রয়ের সময় কি হয়, প্রাপ্য হিসাবের উদ্ভূত হয়। আবার সেবা বিক্রয়ের ক্ষেত্রে সেবা প্রদান সম্পন্ন হলে, যেমন ধরো তুমি কোনো সেলুনে গেলে সেবা নেওয়ার জন্য, তো সেলুনে গিয়ে তুমি চুল কাটালে, তো এই যে সেবা দেওয়া হলো তোমাকে, সেবা প্রদান সম্পূর্ণ হলে সেটা যদি ধারে হয় তাহলে প্রাপ্য হিসাব শনাক্ত করা হয়। প্রাপ্য হিসাব শনাক্তকরণের জন্য জাবেদা দাখিলা সমূহ নিম্নরূপ। এখন আমরা প্রথমত কিছু জাবেদা দাখিলা আগে দেখে নিব, তারপর ব্যবহারিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, তো তোমাদের সুবিধার্থে আমি জাবেদা দাখিলাগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়ের জন্য, তাহলে আমরা কি করব, প্রাপ্য হিসাবকে ডেবিট করব বাকিতে পণ্য বিক্রয় করলে, কারণ প্রাপ্য হিসাব হচ্ছে কি আমার সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেয়েছে বাকিতে পণ্য বিক্রয়ের ফলে, সম্পদ বৃদ্ধি পেলে আমরা সেটাকে ডেবিট করি। আর বিক্রয় অথবা সেবা আয় এটা হচ্ছে কি, রেভিনিউ। ঠিক আছে, তো যেহেতু পণ্য বিক্রয় করছে আমরা এখানে লিখবো বিক্রয় ক্রেডিট। ওকে, আর যদি সেবা বিক্রয় করি তখন আমরা লিখবো সেবা আয়, হিসাব হচ্ছে ক্রেডিট। এরপর দেখো কি আছে, খ নাম্বার, বিক্রয় ফেরত ও ভাতার জন্য। সো যখন বিক্রয়টা ফেরত আসবে, আমরা যখন পণ্য বিক্রয় করি, পণ্য বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয় অথবা রেভিনিউ, তখন আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করি। এখন যেহেতু বিক্রয় ফেরত এসেছে, সো আমরা কি করব, ডেবিট করব এটাকে, আর প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করব, কারণ বিক্রয় ফেরত দেওয়া হলে প্রাপ্য হিসাব নামক যে সম্পদ সেটা হচ্ছে হ্রাস পায়। সো দেখো, একদিকে তোমার রেভিনিউ হচ্ছে হ্রাস পেল বিক্রয় ফেরত দেওয়ার ফলে, আরেকদিকে হচ্ছে প্রাপ্য হিসাব হচ্ছে কমে গেছে, যার কারণে ক্রেডিট করেছি আমরা। গ নাম্বার, প্রাপ্য হিসাবের বিপরীতে অর্থ আদায়ের জন্য। ঠিক আছে, মানে প্রাপ্য হিসাবের বিপরীতে, প্রাপ্য হিসাব থেকে যদি আমি অর্থ আদায় করি তাহলে কি জাবেদা দাখিলা দিব। দেখো, নগদান হিসাব প্রথমত হচ্ছে আমরা ডেবিট করব, নগদান হিসাব হচ্ছে ডেবিট, কারণ প্রাপ্য হিসাব থেকে নগদে আমি টাকাটা আদায় করলাম। আর প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাব যদি আমাকে টাকাটা দিয়ে দেয় তাহলে প্রাপ্য হিসাব নামক যে সম্পদটা আছে সেটা কমে যাবে। আর অন্যদিকে দেখো, এখানে বলা হয়েছে বিক্রয় বাট্টা ও ভাতা। এখন কিছু কিছু ক্ষেত্রে যে পাওনাদার রয়েছে, ঠিক আছে, বা বিক্রেতা, সে বলতে পারে যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে নগদ টাকা আমাকে ফেরত দাও, মানে পরিশোধ করে দাও আমাকে, বিক্রয় যে করেছি পণ্য, তো ধারে যে পণ্য বিক্রয় করেছি সেই টাকাটা যদি আমাকে 10 দিনের মধ্যে দিয়ে দাও তাহলে আমি তোমাকে 100 টাকা হচ্ছে বাট্টা দিব অথবা ডিসকাউন্ট দিব। ঠিক আছে, সো এই সময়ের মধ্যে যদি ক্রেতা টাকাটা ফেরত দিয়ে দেয় তাহলে এই যে বিক্রয় বাট্টা, যেটাকে বলা হয় প্রদত্ত বাট্টা, ঠিক আছে, প্রদত্ত বাট্টা, এই বাট্টাটা কারা দিবে, এই বাট্টা দিবে হচ্ছে পাওনাদার। ওকে, সো পাওনাদার কি হলো, এখানে নগদ টাকা হচ্ছে পেলো তাই নগদ টাকা ডেবিট করেছে, আর পাওনাদার যেহেতু বাট্টা প্রদান করেছে এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, এজন্য হবে প্রদত্ত বাট্টার ডেবিট। আর প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাব নামক যে সম্পদটা ছিল সেটা কমে গেছে। এরপর দেখি কিছু ব্যবহারিক সমস্যা। নিউটেক কম্পিউটার সার্ভিসেস এর 2021 সালের মার্চ মাসের ধারে বিক্রয় ও অর্থ আদায় সংক্রান্ত লেনদেন নিম্নরূপ। সো দেখো, 2021 সালের মার্চ মাসের ধারে বিক্রয় ও অর্থ আদায়, মানে ধারে বিক্রয়কৃত যে পণ্যগুলো ছিল সেটার নগদ অর্থ আদায় সংক্রান্ত লেনদেন এখন আমরা দেখব।
মার্চের 1 তারিখে আজম খান কমার্স কলেজের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয় করে। শর্ত হচ্ছে 2-10, তারপর হচ্ছে N30, N মানে হচ্ছে নিট, 2-10 মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করে, যে ধারে পণ্যটা সে কিনলো, ঠিক আছে। সো এই যে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে 2% টাকা সে হচ্ছে বাট্টা পাবে। সো এটা হচ্ছে শর্ত, যে 10 দিনের মধ্যে টাকা যদি ফেরত দেয় বা নগদ টাকা পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে। আর N30 মানে নেট 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। সো এটা ছিল শর্ত। এখন দেখো এটা আমরা জাবেদা দাখিলা কি দিব বলতো? ধারে যখন পণ্য বিক্রয় করি সেটার জাবেদা দাখিলা হবে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য ডেবিট, আর হচ্ছে বিক্রয় ক্রেডিট। এখানে প্রাপ্যটাকে, প্রাপ্য হচ্ছে আজম খান কমার্স, ঠিক আছে, ঠিক আছে, আজম খান কমার্স কলেজের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। সো প্রাপ্য হিসাব এখানে আজম খান কমার্স কলেজ ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। মার্চ 4 আজম খান কমার্স কলেজের নিকট থেকে 2,000 টাকার পণ্য ফেরত পাওয়া গেল। এই যে 20,000 টাকার পণ্য বিক্রয় করেছিল ধারে, সেখান থেকে 2,000 টাকার পণ্য ফেরত আসলো। সো আমরা এটার জাবেদা দাখিলা কি দিব বলতো? এটার জাবেদা দাখিলা হবে বিক্রয় ফেরত, কারণ বিক্রয় ছিল ক্রেডিট, এখন বিক্রয় ফেরত যেহেতু চলে এসেছে, সো বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, কারণ বিক্রয় ফেরতের ফলে আমার যে রেভিনিউটা ছিল সেটা কমে গেছে। আর ক্রেডিট হবে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট, কারণ বিক্রয় যেহেতু ফেরত দিয়ে দিয়েছে, সো ওই টাকাটা হচ্ছে এখন আর পাওনা নেই, ঠিক আছে, এই জন্য প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট, প্রাপ্য হিসাব কমে গেছে। মার্চ 11 আজম খান কমার্স কলেজের নিকট থেকে অবশিষ্ট অর্থ আদায় হলো। এখানে অবশিষ্ট কত টাকা? এই 20,000 টাকার পণ্য ধারে বিক্রয় করেছিল, সো 20,000, এখান থেকে 2,000 টাকার পণ্য ফেরত এসেছে 2,000, সো অবশিষ্ট টাকা হচ্ছে 18,000। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে 10 দিনের মধ্যে যদি টাকাটা ফেরত দেয়, সো টাকা অর্থ আদায় হলো কত তারিখে? মার্চের 11 তারিখ, তার মানে 10 দিনের মধ্যে টাকাটা কিন্তু আদায় হয়ে গেছে। তাহলে সে কত পার্সেন্ট বাট্টা পাবে বলতো? 2%। সো 2% বাট্টা পাবে এই 18,000 টাকার উপর। আচ্ছা, সো এটা জাবেদা দাখিলা হবে প্রথমত নগদ হচ্ছে ডেবিট, নগদান হিসাব ডেবিট, কত টাকা? যত টাকা হচ্ছে সে আদায় করেছে। সো এখানে আদায় করবে কত টাকা? এই 18,000 টাকা থেকে আমরা 2% বাট্টা বাদ দিলে যেই টাকাটা থাকবে সেটা হচ্ছে নগদান ডেবিট। আর কোনটা ডেবিট হবে? আর ডেবিট হবে হচ্ছে প্রদত্ত বাট্টা, ঠিক আছে, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। প্রদত্ত বাট্টা এখানে কত পার্সেন্ট? 2% বাট্টা। সো এটা ডেবিট হয়েছে কারণ এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর অবশেষে ক্রেডিট হবে হচ্ছে প্রাপ্য হিসাব। এখানে বলতো প্রাপ্য হিসাবকে আজম খান কমার্স কলেজ, এ হচ্ছে প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব হবে ক্রেডিট, কত টাকা? 18,000 টাকা। সো আমি আবার রিপিট করছি, লাস্টের যে জাবেদা দাখিলা সেটা নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, আর প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট। সো বন্ধুরা চলো এখন দেখে নিই যে তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কিভাবে জাবেদা দাখিলাটা তোমরা প্রদান করবে ছকের মাধ্যমে। নিউটেক কম্পিউটার সার্ভিসেস এর হিসাব বহিতে জাবেদা এন্ট্রি সমূহ নিম্নরূপ। সো এখানে হিসাব বহি মানে হচ্ছে হিসাব বই, হিসাব বইতে জাবেদা দাখিলার যে এন্ট্রি সমূহ রয়েছে সেগুলো আমরা কিভাবে দিব সেটা এখন দেখি। নিউটেক কম্পিউটার সার্ভিসেস সাধারণ জাবেদা, এই হচ্ছে দুইটা টাইটেল লিখে আমরা দেখো এখানে ছক আকারে জাবেদা দাখিলা দিব। সো জাবেদার ছক কয়টা বলতো, বা জাবেদার কলাম কয়টা? এখানে জাবেদার যে ছক রয়েছে সেখানে কলাম কয়টা? 1 2 3 4 5, 5টা কলাম। তারিখ, হিসাবের নাম ও বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা। আর জাবেদায় অবশ্যই কি করবে তোমরা? প্রত্যেকটা জাবেদা দাখিলা দেওয়ার পর ব্যাখ্যা প্রদান করবে, ঠিক আছে। আর যদি এরকম প্রশ্নে বলা থাকে যে ব্যাখ্যা প্রদান করার কোনো দরকার নেই, তাহলে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর যদি কিছুই বলা না থাকে তাহলে তোমরা অবশ্যই ব্যাখ্যাটা প্রদান করবে। সেখানে এটা ছিল 2021 সাল। 2021 সালের মার্চের 1 তারিখে যেহেতু ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, সো প্রাপ্য হিসাব ডেবিট আজম খান কমার্স কলেজ, আর বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে 20,000 টাকা। তারপর মার্চের 4 তারিখে ফেরত দেওয়া হয়েছে, বিক্রয় ফেরত এসেছে,
সো বিক্রয় ফেরত এবং ভাতাদি হচ্ছে ডেবিট, ঠিক আছে, এটা ডেবিট 2000। আর প্রাপ্য হিসাব আজম খান কমার্স কলেজ হচ্ছে এখানে ক্রেডিট 2000 টাকা। ওকে, শেষে লেনদেনটা ছিল অর্থ আদায় করা হয়েছে মার্চের 11 তারিখ। সো মার্চের 11 তারিখ মানে হচ্ছে 10 দিনের মধ্যে টাকা যেহেতু পাওয়া গেছে, 2% বাট্টা প্রদান করতে হবে। সো বিক্রয় বাট্টা অথবা এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। এখানে প্রদত্ত বাট্টা কত টাকা? 360 টাকা, যেটা আমরা কিভাবে বের করব? 18,000 ইন্টু 2%। সো 360 টাকা, এটা হচ্ছে আমরা কি করব? ডেবিট করব। আর নগদান হিসাব হচ্ছে ডেবিট 17,640। মানে এই যে আমরা 360 টাকা হচ্ছে বের করেছি, 360 টাকা আমরা মাইনাস করব 18,000 টাকা থেকে, তাহলে যে অবশিষ্ট টাকা থাকবে সেটাই হচ্ছে নগদান হিসাব, মানে নগদে রিসিভ করেছি। আর অবশিষ্ট এই যে দেখো লাস্ট যে এন্ট্রিটা সেটা হচ্ছে প্রাপ্য হিসাব আজম খান কমার্স কলেজ, ইনি হচ্ছে ক্রেডিট। কারণ যেহেতু টাকাটা আমি আদায় করেছি, আমি হচ্ছে পাওনাদার, সো আমি দেনাদার থেকে টাকা আদায় করেছি, তাই দেনাদার অথবা প্রাপ্য হিসাব হচ্ছে এখন ক্রেডিট 18,000। চলো আরেকটা ব্যবহারিক সমস্যা আমরা দেখে ফেলি। জনি কোম্পানির নিম্নলিখিত লেনদেনগুলো ছিল 2021 ইং মার্চ 1, 2, 10 এম 30, মানে হচ্ছে নেট 30 শর্তে 20,000 টাকার পণ্য রনি কোম্পানির নিকট ধারে বিক্রয় করা হলো। সো এটাও কিন্তু সেম, প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব হচ্ছে রনি কোম্পানি, ঠিক আছে, সো বিক্রয় হচ্ছে একটা আয়ের নাম, তাই এটা হবে ক্রেডিট। এরপর মার্চের 8 তারিখ রনি কোম্পানি 2000 টাকার পণ্য জনি কোম্পানির নিকট ফেরত পাঠালো, ঠিক আছে। তো যেহেতু ফেরত পাঠালো, এখানে কি হবে? এখানে হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট। এই যে দেখো যে পণ্যটা বিক্রয় করেছিল ধারে, এখন বিক্রয় ফেরত এসেছে 2000 টাকার পণ্য, সো বিক্রয় ফেরত হিসাব হচ্ছে ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। 10 তারিখে মার্চ 1 তারিখে বিক্রয়কৃত অবশিষ্ট অর্থ হচ্ছে এখানে 18,000 টাকা। 20,000 থেকে 2,000 মাইনাস করলে যেটা থাকে সেটাই হচ্ছে অবশিষ্ট অর্থ রনি কোম্পানির নিকট থেকে পাওয়া গেল। সো দেখো মার্চের 10 তারিখ, তার মানে 10 দিনের মধ্যেই কিন্তু পাওয়া গেছে। এই যে দেখো নেট এখানে 30 ছিল আর 2/10 এটা হচ্ছে দিন, কত দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলে বাট্টাটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে বাট্টার হার বা পার্সেন্টেজ, ঠিক আছে। সো এখানে 18,000 টাকার উপর 2% বাট্টা সে পাবে, বা হচ্ছে এখানে রনি কোম্পানি পাবে, আর দিতে হবে কাকে? জনি কোম্পানিকে। জনি কোম্পানি এখানে পাওনাদার। 15 তারিখের লেনদেনটা হচ্ছে জনি কোম্পানি 15,000 টাকার পণ্য খরিদ্দারের নিকট ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করে। সো এখানে ক্রেডিট কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই, ক্রেডিট কার্ড মানে হচ্ছে ধারে বিক্রয় করা। সো প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, মানে নর্মাল যে জার্নাল এন্ট্রি ধারে পণ্য বিক্রয় করলে সেটাই আমরা দিব, প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। উক্ত কোম্পানি 30 দিনের মধ্যে পাওনা অর্থ আদায় করতে ব্যর্থ হওয়ায় মাসিক 1.5% সুদ ধার্য করে। সো এই যে জনি কোম্পানি 15,000 টাকার পণ্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করে, ঠিক আছে, এই বিক্রয়কৃত অর্থ 30 দিনের মধ্যে আদায় করতে পারেনি, এজন্য হচ্ছে কি করবে? 1.5% সুদ ধার্য করবে, ঠিক আছে। সো এইটার জার্নাল এন্ট্রি কি হবে বলতো? প্রথমত প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট, কারণ প্রাপ্য হিসাবকে আরো 1.5% সুদের টাকা দিতে হবে, বুঝেছো? প্রাপ্য হিসাবকে 15,000 টাকা তো দিতেই হবে, প্লাস আরো সুদ দিতে হবে 1.5%। আর অন্যদিকে হচ্ছে সুদ হচ্ছে কি একটা আয়, এখানে যেহেতু আরো বেশি টাকা এখন দিতে হবে, সো সুদ আয় হিসাব, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য আয় বা রেভিনিউ, সো এটা হবে ক্রেডিট। সো আবার বলি, প্রাপ্য হিসাব এখানে ডেবিট হবে কত টাকা? 15,000-এর উপর এখানে 1.5% সুদ, ঠিক আছে। সো 15,000 ইন্টু 1.5%, যত আসবে সেটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট করবো আমরা। তো চলো দেখে নিই আমরা এখন সমাধানটা কিভাবে করব। জনি কোম্পানি এর জাবেদা দাখিলা, এখানে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। সো এটা হচ্ছে 2021 ইং হবে, 2021 ইং মার্চ 1। প্রাপ্য হিসাব রনি কোম্পানি ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট 20,000 টাকা। প্রথম যে লেনদেন ছিল ধারে পণ্য বিক্রয়, সেটা আমরা লিপিবদ্ধ করলাম, ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হলো।
আচ্ছা, তো আমরা দেখো প্রত্যেকটা জার্নালের সাথে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এখানে। আর মার্চের 8 তারিখে বিক্রয় ফেরত ও ভাতা হিসাব ডেবিট, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব রনি কোম্পানি ক্রেডিট। এখানে তোমরা শুধু লিখতে পারো বিক্রয় ফেরত হিসাব, ঠিক আছে? বিক্রয় ফেরত ও ভাতা এটা না লিখলেও চলবে, শুধু লিখবে বিক্রয় ফেরত হিসাব হচ্ছে ডেবিট 2000 টাকা আর প্রাপ্য হিসাব রনি কোম্পানি ক্রেডিট 2000 টাকা। আর এখানে ব্যাখ্যা প্রদান করবে যে বিক্রয় ফেরত ও ভাতা লিপিবদ্ধ করা হলো। মার্চের 10 তারিখে কি হলো, এই 20,000 টাকার পণ্য ছিল, হ্যাঁ 20,000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হয়েছিল, এখান থেকে 2,000 টাকার পণ্য ফেরত আসলো, বাকি থাকে 18,000 টাকা। এই 18,000 টাকা পাওয়া গেল, দেনাদার থেকে 18,000 টাকা পাওয়া গেল। সো নগদান হিসাব হচ্ছে ডেবিট 17,640 টাকা, বিক্রয় বাট্টা হিসাব এটাও হচ্ছে ডেবিট 360 টাকা, আর প্রাপ্য হিসাব রনি কোম্পানি ক্রেডিট 18,000 টাকা। সো টাকাটা কিভাবে পেয়েছে এখানে ক্যালকুলেশন দেওয়া আছে। প্রাপ্য হিসাব এটা হচ্ছে 20,000 থেকে 2,000 মাইনাস করলে 18,000 টাকা প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ টাকাটা আদায় করেছি, সো প্রাপ্য হিসাব এখানে হ্রাস পাবে। আর বিক্রয় বাট্টা এটা হচ্ছে প্রদত্ত বাট্টা, এটা পাওনাদারকে প্রদান করতে হয়, সো এটা প্রতিষ্ঠানের জন্য কি একটা খরচ। সো এটা আমরা বের করব 18,000 উপর 2% বাট্টা ধরে। আর নগদান হিসাব হচ্ছে 18,000 মাইনাস 360 টাকা, মানে এই যে 2% বাট্টা যত টাকা আসে না 360, সেটা মাইনাস করলে হয় 17,640 টাকা। সো এইটা আমি নগদে পেয়েছি, হ্যাঁ আমি বাট্টা প্রদান করেছি 360 টাকা, নগদে পেয়েছি 17,640 টাকা। তো আমার 18,000 যে প্রাপ্য হিসাব ছিল সেটা এখন আর নেই। ওকে, সো লিখে দিলাম বাট্টা বাদে প্রাপ্ত অর্থ লিপিবদ্ধ করা হলো। বাট্টা বাদে যত টাকা পেয়েছি আমরা, এই যে 17,640 টাকা, সেটা আমরা লিপিবদ্ধ করলাম। এরপর মার্চের 15 তারিখে এটা হচ্ছে বলা হয়েছিল যে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। সো ক্রেডিট কার্ড মানে কি, ধারে বিক্রয় করা, সো প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এরপর মার্চের 31 তারিখে বলা হয়েছিল যেহেতু 30 দিনের মধ্যে টাকাটা আদায় করা যায়নি, সো 1.5% সুদ ধার্য করা হবে। সো প্রাপ্য হিসাব আরো বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য হিসাব ডেবিট 225 টাকা। এটা আমরা কিভাবে পেয়েছি, 15,000 টাকার উপর আমরা কি ধরলাম, 1.5% সুদ ধার্য করলাম। আর সুদ আয় হিসাব হচ্ছে এখানে ক্রেডিট, এই যে দেখো 225 টাকা। সো প্রাপ্য সুদ এখানে লিপিবদ্ধ করা হলো। সো বন্ধুরা, আশা করি তোমরা প্রাপ্য হিসাব সংক্রান্ত যে জাবেদা দাখিলাগুলো ছিল সেগুলো সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হয়েছো। পরবর্তী ভিডিওগুলোতে আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো সেই ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।